अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इंडिया अलर्ट, अन्यायेर बिरुद्धे प्रतिबाद। বাঁচাও, প্লিজ কেউ বাঁচাও, কে আছো? বাঁচাও কেউ আমাকে, বাঁচাও, কে আছো এখানে? বাঁচাও আমায়, বাঁচাও প্লিজ, কেউ তো বাঁচাও। বসো, সাবধানে বসাও। আরে থামো, জল নিয়ে এসো ওর জন্য। কি হয়েছে বলো তো তোমার? কোথা থেকে পালিয়ে আসছো? মারপিট করেছো নাকি খুনটুনের কোনো ব্যাপার? স্যার, ওর অবস্থা থেকে মনে হচ্ছে চোখে ধরে কেউ খুব মেরেছে। কি হয়েছে তোমার সঙ্গে? কে করেছে এই অবস্থা আর কেন করেছে? স্যার, পরি স্যার। পরি? পরি আবার কে? স্যার এইসব পরি করেছে স্যার। তার মানে একটি মেয়ে তোমার এই অবস্থা করেছে? হ্যাঁ স্যার। কিন্তু সে তোমার এরকম অবস্থা কেন করেছে? আর এই পরীর আসল পরিচয় কি? পরি, প্রিয়া, খাবার তৈরি হয়ে গেছে, তোমরা এসো। চল প্রিয়া। হ্যাঁ চল, এসো। আলুর পরোটা? মা, তুমি তো জানো আমার আলুর পরোটা পছন্দের না, তাও কেন করেছো? কিন্তু প্রিয়ার যে পছন্দ তাই আমি বানিয়েছি। হ্যাঁ, আর আগামী কিছুদিন শুধুমাত্র আমার ইচ্ছেটাই পূর্ণ করা হবে, বুঝলি? পরিমা, তোর দিদি আমাদের বাড়িতে আর অল্প কিছুদিনেরই অতিথি, সেই জন্য ওর সব ইচ্ছে আমাদের পূরণ করতেই হবে। তুমিও না সারাদিন শুধু কাজ নিয়ে পড়ে থাকো, শান্তিতে তো একটু খাবারটা খাবে। দাও, আমাকে দিয়ে দাও। সীমা, তুমি তো বলেই যাচ্ছ যে সব কাজ হয়ে যাবে, কিন্তু দেখছো তো তুমি এখনো কত কাজ বাকি। আমি চাই যে আমার মেয়ের বিয়েতে যেন কোনো রকমের ত্রুটি না থাকে, সব কিছু একদম পারফেক্ট হওয়া চাই। বাবা, ইউ আর দ্য বেস্ট। আচ্ছা, আর তোমার মা? ইউ আর দ্য বেস্টেস্ট মম। নাও, এবার খাবারটা খেয়ে নাও তো। এত সকাল সকাল আবার কে এলো? কিছু অর্ডার করেছিলে? না তো। ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? পরিণামের একজন মেয়ে এখানেই থাকে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েও। কেন, কি ব্যাপার? ওনাকে আমার কিছু জিজ্ঞাসাবাদ করার আছে, এক ব্যক্তিকে মারধরের ব্যাপারে। কি? আমার মেয়ে আর মারধর? আগে হ্যাঁ, একজন ওনার বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেছেন। পরি, কি হয়েছে মা? তুমি কারোর সাথে মারামারি করেছো? বলো মা। তোমাদের দুজনের মধ্যে পরীকে? আগে ও হলো পরি। সঞ্জয় নামের একজন কার্পেন্টারকে চেনো? হ্যাঁ, আমি জানি তো, কিছু মাস আগেই আমাদের বাড়িতে কাজ করেছে ও। ঠিকঠাক কাজ করেনি বলে মেরেছিলে নাকি বেশি পয়সা চেয়েছিল বলে মেরেছিলে? এসব কি বলছেন আপনি ইন্সপেক্টর সাহেব? এরকম কিচ্ছু করেনি আমার মেয়ে, কাউকে মারেনিও। দেখুন মিস্টার রাকেশ, আমি যা যা বলছি একদম ঠিক বলছি। যতক্ষণ আপনার মেয়ে পরি কোনো কথা বলবে না ততক্ষণ কথা শুনতেই হবে। চুপ করে না থেকে বলে দে না মা, চুপ করে থাকলে সেটা তোর বিরুদ্ধে যেতে পারে। দেখো পরি, তোমার বাবা কিন্তু একদম ঠিক বলছেন।
সত্যিটা আসলে কি বলো। আমি সব বলছি। হ্যাঁ একটু ভালো করে করো, না হলে আমার টেনশন হয়ে যাবে। ঠিক আছে আমি এখন রাখছি, হ্যাঁ পরে আবার কথা হবে, ঠিক আছে? এই যে ভাই ওটা ঠিক করে লাগাও, ওটা যদি লুজ হয়ে যায় তাহলে ভালো দেখাবে না। ঠিক আছে একটু তাড়াতাড়ি করো তো। আরে তুমি এখন এগুলো এখানে এনেছো, রান্নাঘরে রাখো। চলো আমি দেখাই, তাড়াতাড়ি। আরে ফোনটা ধরছো না কেন তোমরা? কোথায় আছে তোমার লোক? আমি কখন থেকে এখানে ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও তাড়াতাড়ি। প্রিয়া আমি বেরোলাম শপিং এর জন্য, আমি তোর চার্জারে নিয়ে নিয়েছি, তুই প্লিজ ফোনে অ্যাভেলেবেল থাকে। অন্ধ নাকি? দেখে হাঁটতে পারো না? অদ্ভুত। কে তুমি? আমি কার্পেন্টার সঞ্জয়। ডাকা হয়েছিল আমায়। নিজের কাজ করো। এই তো ভালো হয়েছে তুমি এসে গেছো, যা কেউ অন্তত সময় মতো এলো। দেখো পরশু আমার মেয়ের বিয়ে, তোমায় কিন্তু সমস্ত কাজ আজকেই শেষ করতে হবে। যদি সেটা পারো তাহলেই হ্যাঁ বলবে। স্যার কাজটা কি সেটা তো আগে বলুন। হ্যাঁ হ্যাঁ সেটা তো বলবোই। সীমা, হ্যাঁ বলো। সীমা ও হলো কার্পেন্টার, তুমি ওকে প্লিজ কি কি করতে হবে সবকিছু দেখিয়ে দাও। আমার অনেকগুলো ফোন করা বাকি। হ্যাঁ হ্যাঁ চলো এসো আমার সাথে, আমি যাও যাও দেখাচ্ছি। তুমি দেখে নাও। এই দরজাটা দেখো জাম হয়ে গেছে, একবার খুললে বন্ধ হয় না, আবার বন্ধ করলে খোলে না, আবার তার উপর একটা আওয়াজ হয়। আর হ্যাঁ ওয়ার্ড্রোবে যে কটা দরজা আছে সবগুলো চেক করবে। আর হ্যাঁ বাথরুমের দরজাটাও কিন্তু বন্ধ হয় না, সবগুলো ঠিক মতো চেক করবে আর রিপেয়ার করবে, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, অভিযোগের কোনো সুযোগ দেব না। কিন্তু কাজটা ঠিক করে করবে। যাও। এই ড্রেসটা তো খুব সুন্দর মনে হচ্ছে। একটা কাজ করি, এটা ট্রাই করে দেখি। তুমি কে? আর হোয়াট দ্য হেল? তুমি আমার ওয়াশরুমে কি করে এলে? মা মা স্যার ও কোনো কারণ ছাড়াই আমাকে এভাবে মেরেছে স্যার। একটা নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে আমায় এভাবে মেরে মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে স্যার। স্যার আমার কোনো ভুল ছিল না স্যার। কে তুমি? হ্যাঁ আর তোমাকে কে পারমিশন দিয়েছে আমার এই ওয়াশরুমে আসার? ম্যাডাম আপনার কিছু একটা ভুল হচ্ছে, এরকম কিচ্ছু না। আসলে আমি জানতাম না যে আপনি বাথরুমে আসবেন। আমাকে প্লিজ আপনি ক্ষমা করে দিন। আসলে আমি সঞ্জয়, আপনার মা আমাকে এখানে ডেকেছেন। আপনার বাথরুমের দরজাটা জ্যাম ছিল তো, আর এই বাড়ির সমস্ত কাজ করার জন্য আমায় ডেকেছেন। হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, যাও গিয়ে কাজ করো, কিন্তু এরপর খেয়াল রাখবে। হ্যাঁ পরি বল। তুই ডিসাইড করেছিস যে জিজুর জন্য শেরওয়ানি নেওয়া হবে না স্যুট? তুই কোথায় আছিস? আমি তো মার্কেটের বাইরেই আছি। তোর বলার উপরে ডিপেন্ড করবে আমি কোন শপে যাব। অ্যাকচুয়ালি পরি আমি এখনো কনফিউজড। হ্যালো হ্যালো, হলোটা কি? ও গড, আমার ফোনটা তো বন্ধ হয়ে গেছে। আমার চার্জার, এই দেখো পরির চার্জারটা খারাপ হয়ে গেছে, তো আমার চার্জারটাই নিয়ে চলে গেছে। এখন কিভাবে কল করব ওকে? ও তো আমার ওয়েট করছে নিশ্চয়ই। একটা কাজ করি, বাবার ফোন থেকে ফোন করি। এই বাবার ফোন করা তো কখনো শেষই হয় না, চার্জারটাও বাবার কাছে।
এখন আমি পরীকে কিভাবে কল করব? কি করব কিছুতেই বুঝতে পারছি না। এক্সকিউজ মি, ওই আপনার কাছে ফোন আছে? আমার 2 মিনিটের জন্য একটু আপনার ফোনটা দরকার। অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আর্জেন্ট কল করতে হবে বোনকে। আরে কেন না, আপনার জন্য তো এটুকু করতেই পারি। এটা আবার কার নাম্বার? হ্যালো। হ্যাঁ হ্যালো পরি, আমি প্রিয়া। আরে এটা আবার কার নাম্বার? ওই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একজন কাজ করতে এসেছে, এটা ওরই নাম্বার। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে আর আমার চার্জারটা তুই নিয়ে গেছিস। ওদিকে বাবা, ছাড় তুই এ সমস্ত ছাড়। আমি বলছিলাম যে পরি, আমি না এখনো কনফিউজড। আই থিঙ্ক শেরওয়ানি বেটার, ওকে ভালোই লাগবে। তুই ডিসাইড কর, তুই তো গিফট করবি। আর যদি এখন ডিসাইড না করিস যথেষ্ট লেট হয়ে যাবে। ঠিক আছে, তুই একটা কাজ কর, শেরওয়ানি ফাইনাল, ঠিক আছে? কিন্তু সাইজ সেসব তো আছে আমার কাছে। চল রাখছি, বাই বাই। ওকে বাই। ওই সঞ্জয়ের ফোন থেকে প্রিয়া আমাকে ফোন করেছিল। আমার আইডিয়াই ছিল না যে একজন অচেনা লোকের কাছে আমার ফোন নাম্বার চলে গেছে। আমাদের কথা শেষ হয়ে গেছে, তারপর আমরা ব্যাপারটা ভুলেও গেছি। কিন্তু পরের দিন ও আবার বাড়িতে এসেছিল। সত্যের জন্য লড়াই করা খুবই প্রয়োজন। আমাদের সবার সত্যের জন্য লড়াই করা উচিত। কিন্তু আজকের এই যুগে যেখানে সবকিছুতে ভেজাল রয়েছে, খাদ্যদ্রব্য থেকে মানুষের ভাবনাতেও সবকিছুতে ভেজাল রয়েছে, তাতে সত্যিটা আমরা কি করে জানতে পারবো? তার মানে সত্যি সেটা যেটা আমাদের স্যুট করে, নাকি সত্যি সেটা যেটাতে আমাদের অ্যালার্জি হয়, নাকি সত্যি আপনার যোগ্যতা, আপনার মূল্যবোধ আর আপনার পজিশন দেখেই ঠিক করা হয়? তার মানে যে মারে তার সত্যি এক, আর যে মার খায় তার সত্যিটা আর এক। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। এমন কি ঘটেছিল যাতে পরীকে মারপিট করতে হলো? পরীর কাছে কি সত্যি কারণ ছিল সঞ্জয়কে এভাবে মারার, নাকি কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল? কার গল্প সত্যি ছিল, একটা ভালো পরিবারের মেয়ে পরীর, নাকি কার্পেন্টার সঞ্জয়ের? কখনো কখনো যা দেখা যায় তা সত্যি হয় না, কিন্তু সত্যিটা জানা পুলিশের কাজ ছিল। আসুন দেখা যাক ওই দুজনের মধ্যে আসলে সত্যি কে বলছিল আর কে মিথ্যে। তুমি এখানে কি করছো? ম্যাডাম, কাল আমি কিছু যন্ত্রপাতি ফেলে গেছিলাম, সেগুলোই নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিজের যন্ত্রপাতি নাও আর যাও এখান থেকে। ঠিক আছে। What rubbish! পরি! হায় ভগবান, বাড়িতে এত কিছু হয়ে গেছে আর আমরা জানতে পারিনি। এক্স্যাক্টলি প্রিয়ামা, তুই আমাদের তখনই কেন জানাসনি? আমরা তাহলে ওকে তখনই পুলিশের হাতে তুলে দিতাম। বাবা, আমি পরীকে সেই দিনই সবকিছু বলে দিয়েছিলাম। ও বলেও ছিল আমাকে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করার জন্য, কিন্তু আমি ওকে বারণ করে দিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে তোমরা কেউই চাইবে না আমার বিয়েতে কোনো রকমের কোনো প্রবলেম আসুক। আর বাবা, আমি এই সমস্ত ঘটনা থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছিলাম, কিন্তু এরকমটা হয়নি, তাই তো? রাইট? আগে না, তারপরে পরের দিন। হ্যালো হ্যালো
কে রে বাবা? হ্যালো হ্যালো, আরে কথা তো বলুন। কি হলো? কে ফোন করেছিল? কি জানি এটাকে কখন থেকে ফোন করছে, কথাই বলছে না। কি হলো? না না না, কিছু না, এমনি চেক করছিলাম আমার ফোনটা অন আছে তো। ও, তো তোর মনে হয়েছে জিজু আমাকে ফোন করেছে, কারণ তোর মনে হয়েছে তোর ফোনটা হয়তো অফ। না, এরকম কোনো ব্যাপার না। আহা, যদি বউয়ের ফোন সুইচ অফ থাকে তাহলে তো শালিকে ফোন করতেই পারে। তুইও না। আচ্ছা কথা বল এখন থেকে এত। হ্যালো হ্যালো, আরে কে রে বাবা? হ্যালো, মাঝরাতে আমার ফোন এসেছিল, আমি তো নাম্বারটাও চেক করিনি। এটা তো একটা আননোন নাম্বার, একবার কলার আইডিটা চেক করি তো। কার্পেন্টার সঞ্জয়, ও আমাকে মাঝরাতে ফোন করেছে? ননসেন্স। হ্যালো সঞ্জয়। দিদি নমস্কার। তুমি আমাকে মাঝরাতে ফোন কেন করেছো, আর আমার নাম্বার পেলে কোথা থেকে তুমি? দিদি, আপনার বোধহয় কোনো একটা ভুল হচ্ছে। আমি আপনাকে রাত্রিবেলা ফোন করতে যাব কেন? শাট আপ। আজকের পর যদি আমাকে একবারও ফোন করো তারপরে তোমাকে আমি পুলিশে দেব, বুঝতে পেরেছো? নির্লজ্জ একটা। আচ্ছা, তার মানে তুমি ওকে মাঝরাতে ফোন করোনি, তাহলে ও তোমাকে সন্দেহ করছিল কেন? স্যার, আমি সত্যি নিজেও জানি না উনি আমার উপর কেন রেগে গেলেন স্যার। আমি দিদিকে বলেও ছিলাম যে আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, কিন্তু উনি আমার কথা বিশ্বাসই করলেন না। স্যার, আমি ওনাকে বোঝাতেও চেয়েছিলাম, কিন্তু উনি কিছুই বুঝতে চাইছিলেন না। স্যার, আমি তো ওনাকে এটাও বলেছিলাম যদি আপনার মনে হয় তাহলে পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখান, কিন্তু স্যার আমার একটাও কথা শোনেননি। এনারা বড় লোক স্যার, আমাকে খুব বাজে বাজে কথা বলেছিল। আমি তো শুধু একটা ছোট্ট কার্পেন্টার মাত্র। এই বড় লোকদের মাথা কখন যে খারাপ হয়ে যায় কিছুই জানতে পারা যায় না। কি হলো দিদি, আজ আপনার মুড ঠিক মনে হচ্ছে না। আরে একটা ছেলে কার্পেন্টারের কাজ করতে আমাদের বাড়িতে এসেছিল। সেদিন প্রিয়ার ফোন অফ ছিল, ওর কিছু আর্জেন্ট দরকার ছিল। সেই ছেলেটা তখন ওখানে কাজ করছিল, তো প্রিয়া ওর ফোন থেকে আমাকে কল করেছিল। তাহলেও তো প্রিয়া দিদি নাম্বার ডিলিট করে দিয়েছে। ভুলে গেছিল হয়তো, তাই ডিলিট করেনি। কে জানবে বলো যে ওই ছেলেটা এত নোংরা। বারবার আমাকে ফোন করছিল, গতকাল তো মাঝরাতে ফোন করেছিল আমায়। দিদি, তোমার কাছে কল রেকর্ডার আছে তো, সোজা পুলিশের কাছে চলে যান। না না, এসবের কোনো প্রয়োজনই নেই। এসব লোকেদের আমি খুব ভালো করে সাহায্য করতে পারি। এসো দিদি, তোমার অফিস চলে এসেছে। ঠিক আছে, একদম সন্ধ্যা 5টার সময় চলে আসবে। তুমিও না, 5 বছর ধরে তোমাকে ড্রপ করছি, তবু তুমি রোজ কনফার্ম করো। বাই দিদি। বাই। পরিমা,
আকাশ ঠিকঠাক নিয়ে এসেছে তো তোমাকে? সুভাষ কাকা বিগত 5 বছর ধরে ও আমাকে নিয়ে আসছে, আর একদম ভালো করে নিয়ে আসছে। তুমি একই প্রশ্ন করো, আমি একই উত্তর দিই, ও আমাকে সাবধানেই নিয়ে আসে। যাকে এটা হলো প্রিয়ার আশীর্বাদের মিষ্টি, এই নাও তোমার জন্য। মা, আমার তো এই খবরটা শুনেই মুখ মিষ্টি হয়ে গেছে। মা, এটা আমাদের তরফ থেকে প্রিয়া মার জন্য ছোট্ট উপহার। সত্যি কাকু, তুমি যে এই ছোট্ট উপহারটার কথা একবার ভেবেছো, এটাই অনেক বড় ব্যাপার। হ্যালো হ্যালো দিদি, আমি সঞ্জয়। আসলে আমি ক্ষমা চাওয়ার জন্য আপনাকে ফোন করেছি। দেখুন, আমি জানি যে আমার জন্য আপনি খুব বিরক্ত হয়েছেন, সেই জন্যই ফোন করেছি। আমি কথা দিচ্ছি যে আজকের পর আমি আর আপনাকে কোনোদিনও ফোন করব না। আর এটা সত্যি যে আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু শুধু এর জন্যই যে আপনাকে আমার ভীষণ পছন্দ। তুই সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? তুই জানিস কার সাথে কথা বলছিস? সভ্য নির্লজ্জ একটা! দ্বিতীয়বার ফোন করবি না এখানে। আমি তো ফোন করবই, বারবার করব। মা, কার ফোন ছিল? আরে সুভাষ কাকা একটা ছেলে ফোন করে করে পাগল করে দিচ্ছে আমাকে। নাম্বার তো আমি ব্লক করে দিয়েছিলাম, কিন্তু তাও আলাদা আলাদা নাম্বার থেকে আমাকে কল করে। আমি যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে মা। স্যার, স্যার, সত্যি বলতে কি, যখন ও আমাকে প্রথমবার ফোন করেছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম। জানি না যদি ওর মাথাটাতে কিছু খারাপ হয় তাহলে, আর যদি কিছু মিথ্যে অপবাদ দিয়ে ও আমাকে ফাঁসিয়ে দেয় তাহলে, এই জন্য আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর ওর নাম্বার ব্লক করে দিয়েছিলাম। হ্যালো হ্যালো, কেটে গেল। ভরতে হ্যাঁ, এটা কি? কে পাঠালো? কি? নিশ্চয়ই সঞ্জয়। ফোন করে দেখি তো। নাম্বার সুইচ অফ। আরেকটা নাম্বারে করি। হ্যালো হ্যালো সঞ্জয়, কোথায় তুমি? দিদি, আমি তো গ্রামে এসেছি। আবার কোনো ভুল করে ফেলেছি নাকি আমি? হ্যাঁ, আমি তো সেদিনই বলেছিলাম যে আজকের পর থেকে আর কোনোদিনও বিরক্ত করব না। কি হয়েছে দিদি? হ্যালো? কিছু না, আমাকে আর ফোন করবে না, বুঝতে পেরেছো? ইডিয়েট। ফোন তো তোমাকে আমি করবই, বারবার করব। আচ্ছা, তার মানে নাম্বারটা অন্য কারোর? কিন্তু ওটা সঞ্জয় অন্য নাম্বার থেকে আমাকে ফটো পাঠিয়ে যাচ্ছে। এবার সেই নাম্বারটাও সুইচ অফ। দিদি, আমি তোমার কথা বুঝতে পারছি। ও হলো সঞ্জয়, কিন্তু অন্য কোনো নম্বর থেকে তোমাকে বিরক্ত করছে। বুঝতে পারছি না কি ধরবো কি করে, কিন্তু ও তো পরিষ্কার বলে দেবে যে ওটা ওর নাম্বার নয়। আর এদের কাছে আলাদা আলাদা নাম্বার আসে কি করে? দিদি, আমি একটা কাজ করি, আমি গাড়িটা সাইড করছি, তুমি আমাকে নাম্বারটা দাও, আমি ট্রাই করি। ঠিক আছে। এই যে এটা নাম্বার। নাম্বারটা তো সুইচ অফ বলছে দিদি। স্যার, এরপরে আমি আমার গ্রামে চলে গেছিলাম। যদি আমার কথা আপনার বিশ্বাস না হলে তাহলে আপনি আমার গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন স্যার। তুমি শুধু বলে যাও, তোমার কথা শেষ হলে তারপরে জিজ্ঞাসা করব। তুমি যা যা বলেছো সেই সব আমরা ভেরিফাই করব। তোমার কথা মতো একটা মেয়ে আছে যার হয়তো মাথাটা খারাপ, আর তোমাকে বিনা কারণে ফোন করে বিরক্ত করে। তারপরে কি হলো? কতদিন আর এরকম ভাবে সহ্য করতাম স্যার? আমার পরিবারের পেটের কথা তো ভাবতে হবে, সেই জন্যই আমি 20 দিন পর আবার শহরে ফিরে চলে এলাম। এবার উপরওয়ালার কৃপা স্যার,
আমি চাকরি পেয়ে গেলাম। একটা কমার্শিয়াল এলাকার অফিসে আমার সব কাজ করতে হতো, সেই জন্য আমি গিয়েছিলাম স্যার। কি হয়েছে পরিমা? কাউকে খুঁজছো নাকি? কাকা ও এখানেই আছে। কে? কাকা আমি তোমাকে বলেছিলাম না যে ছেলেটা আমাকে বারবার ফোন করে, দেখো মেসেজ করেছে যে আমাকে নাকি ইয়েলো রঙে ভালো লাগে। দেখো কাকা ও এখানেই আছে নিশ্চয়ই। বাবা ও তো সীমা ছাড়িয়ে যাচ্ছে, একটার পর একটা বাজে কাজ করছে। একদম ঠিক বলেছো, আজ ওই বদমাসটাকে শিক্ষা দিতেই হবে। ভালো কথায় তো কাজই হচ্ছে না। পরিমা তুমি একদম চিন্তা করো না, আজ ওকে খুঁজে বার করবই। চলো তো দেখি। এসব কি বলছিস তুই পরি? তুই আমাকে আগে কেন বলিসনি? আমরা আগে থেকেই যদি সব পুলিশকে বলে দিতাম তাহলে ও সাহসী হতো না এত সব কিছু করার। তুই চল, মা বাবাকে গিয়ে সবকিছু বলে দেই। আই এম শিওর বাবা সবকিছু হ্যান্ডেল করে নেবে। তুই চল আমার সঙ্গে। হ্যাঁ, ওনার নামটা লিখেছো? হ্যাঁ হ্যাঁ লিখছি। ওনার সাথে তো ওনার ছেলেকেও বলতে মা হয়। বাবা আমাদের কিছু দরকারি কথা বলার আছে। ভালো হয়েছে তোরা দুজন চলে এসেছিস, আমাদেরও তোদের সঙ্গে কিছু কথা আছে। এখন তোরা দুজন বড় হয়ে গেছিস, তাই সব কথা এখন শেয়ার করাই যায়। কি বলতে চাও বাবা? প্রিয়া মা তোর শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল যে বিয়েতে ওদের একটু বেশি লোক আসবে। তো ঠিক আছে তো বাবা, কি হয়েছে? না সবকিছু ঠিক নেই রে মা। কেটারিং, ডেকোরেটর সবকিছুর বাজেট অনেকটা বেড়ে যাবে ওরা যদি অতজন বরযাত্রী আসে। বাবা তুমি ওদেরকে বারণ করে দাও। এইভাবে কি করে মানা করব? সব ম্যানেজ হয়ে যাবে। শোনো, আমি এখনো তোমাকে বলছি যে তুমি তোমার গয়না বিক্রি করো না, আমি না হয় লোন নিয়ে নেব। কিন্তু এই লোনের ঝামেলা আমি একেবারে নিতে চাই না। আমার গয়না বিক্রি করে আমি ম্যানেজ করে নেব, কোনো প্রবলেম হবে না আরে আমার। শুধু প্রিয়ার বিয়েই তো নয়, কয়েক বছরের মধ্যে পরীর বিয়েটাও তো দিতে হবে। ওকে কি তখন খালি হাতে পাঠাবে নাকি শ্বশুর বাড়িতে? সেটা না হয় পরে ভাবা যাবে, এখন আমি গয়না বিক্রি করে সব ম্যানেজ করব। ঠিক আছে। ও হ্যাঁ মা, তোরা যেন কি বলতে এসেছিলি? আসলে ওই বাবা একই কথাই বলতে এসেছিলাম। আমি বলছিলাম যে আমিও কিছু সেভিংস করেছিলাম প্রিয়ার বিয়ের জন্য, তো আমরা নিজেরা ম্যানেজ করে নেব। তো মা ঠিকই বলছে, তাই না মা? হ্যাঁ মা, সব ঠিক হবে। আমরা ঘুমোতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। পরি তুই আমাকে মা বাবাকে কিছু বলতে দিলি না কেন? প্রিয়া তুই দেখিসনি বাবা মা এমনিই কত স্ট্রেসে আছে, শুধু শুধু কেন আরো স্ট্রেস দেব? বাবাকে এখন এসব বলে তখন বাবা পুলিশে কমপ্লেন করে দেবে, আর তারপর পুলিশ জিজ্ঞাসা করতে এখানে আসবে। ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তো অন্য কথা বলবে। প্রিয়া দেখ, আমি প্রমিস করছি তোর বিয়েটা একবার হয়ে যাক, আমি বাড়িতে সবকিছু বলে দেব, কিন্তু এখন নয়, নয়তো সব গন্ডগোল হয়ে যাবে, তোর শ্বশুর বাড়িও জানতে পেরে যাবে। শুধু আর কটা দিন প্লিজ। পরি সোশ্যাল প্রেসারে এসে ঠিক করে নিয়েছিল যে ও সঞ্জয়ের স্বভাবের ব্যাপারে আপাতত তার মা বাবাকে বা পুলিশকে কিচ্ছু জানাবে না। ও আসলে চিন্তায় পড়েছিল যে অকারণে ঝামেলায় পড়ে যেতে পারে, তাও সেই সময় যখন ওর বোনের বিয়েটাও হওয়ার কথা। কিন্তু হয়তো ওর এই ভয় পাওয়া সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছিল। নিজের মা বাবাকে সঠিক সময়ে সঞ্জয়ের স্বভাবের ব্যাপারে যদি বলে দিত তাহলে হয়তো অনেক আগেই সবকিছু সামলে নেওয়া যেত। না বলার কারণ সমাজের ভয়, যদি কেউ কথা শোনায় তবে, এই সব কিছুর জন্য বিয়ে যদি ভেঙে যায় তবে, এইসব প্রশ্ন হয়তো আমাদের চুপ করিয়ে দেয় আর আমরা সহ্য করে শুধু চুপ করে এগিয়ে যাই। পরি আর প্রিয়া এই ব্যাপার সম্পর্কে আন্দাজও করতে পারেনি। ওরা ভুল কাজকে সময় মতো ভুল হিসেবে সাব্যস্ত না করে তাকে এড়িয়ে গিয়ে সঞ্জয়কে সামগ্রিকভাবে প্রশ্রয় দিয়েছিল, ওকে সীমা পার করবার সাহস জুগিয়েছিল। আরে কি এমন টেনশন বাড়তো? আর জলও তো এত দূর গড়াতো না যদি সঞ্জয়ের ব্যাপারটা সেদিনই তোরা আমাকে জানিয়ে দিতি। ওই শয়তানটাকে তো আমি এমন শিক্ষা দিতাম যে, আর সেটা না করে তোরা পাড়া প্রতিবেশী আর সমাজের চিন্তা করছিলি। আমার মেয়েদের নিরাপত্তাটাই সবার আগে, সেখানে কোনো সমাজ, প্রতিবেশী, আত্মীয় কোনো ম্যাটার করে না। আর তোরা দুজন এটা ভাবলি কি করে? হায় ভগবান, কি হলো সীমা? এত সবকিছু হয়ে যাওয়ার পরেও
আমি আবারও ওকে বাড়িতে ডেকেছিলাম। আরে সঞ্জয়, তুমি? আরো কিছু কাজ আছে, তুমি করবে তো? আরে কেন করব না, আমার তো কাজই এটা। কিন্তু আগের বারের মতো ভালো করে করতে হবে, ঠিক আছে? নিশ্চয়ই, আগের বারের মতো এবারও আপনাকে অভিযোগের সুযোগ দেব না। রান্নাঘরেও কিছু কাজ আছে, এসো আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাডাম, বাড়িতে দিদিকে তো দেখতে পাচ্ছি না। ও অফিসে গেছে, চলে আসবে কিছুক্ষণ পরে। ওর ঘরেও তো কিছু কাজ আছে, ওটাও করে যাবে, ঠিক আছে? এসো আমি দেখিয়ে দিচ্ছি। কি হয়েছে? আসলে গতবার যে লকটা লাগিয়েছিলাম না, সেটা জাস্ট চেক করছিলাম। আরে বাহ, ঠিক আছে, চা আর জল খাবার রাখছি, তুমি খেয়ে নিও। আরে এসবের কি দরকার ছিল? আরে তুমি তো আমাদের ফ্যামিলির কার্পেন্টার হয়ে গেছো, এত কাজ করছো, খিদে তো পায়, খেয়ে নাও। তুমি আবার এখানে এসেছো? কি করছো তুমি এখানে? সাহস কি করে হয় তোমার? দেখো, সাহসের কোনো ব্যাপার না। তোমার মাই আমাকে কাজের জন্য ডেকেছিল এখানে, তোমার বাড়িতে কাজের জন্য। তাছাড়া টেনশনের কোনো ব্যাপারই নেই, সব সেট করে দিয়েছি। তাছাড়া তোমাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। সরে যাও, সরে যাও এখান থেকে। আমি চেঁচাবো কিন্তু, আমি কিন্তু সত্যি চেঁচাবো। আরে তুমি দূরে চলে যেতে বলছো কেন? মানে আমার মধ্যে কোনো প্রবলেম রয়েছে নাকি? নেই তো। আরে বলছি, তোমাকে ঘুরতে নিয়ে যেতে চাই আমি, তোমার পছন্দের আইসক্রিমও খাওয়াবো আমি, চকলেট ফ্লেভার। আরে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, আমি তোমাকে বন্ধুদের সাথে দেখেছিলাম আইসক্রিম খেতে। ওয়াও, তুই স্যান্ডউইচ কেন খাচ্ছিস না? তোরা তো জানিস আমি স্যান্ডউইচ খাই না। আমার ফেভারিট চকলেট আইসক্রিম আমি অর্ডার করে দিয়েছি। ম্যাডাম, আইসক্রিম। এই তো। দেখো, তুমি যেরকম ভাবে বলবে না, আমি ঠিক সেরকমই করব। যেভাবে চাইবে সেভাবেই থাকবো আমি। শুধু তুমি একদিন রাতে একা দেখা করতে আসবে। সরে যাও। আরে বলো না। সরে যাও বলেছি। তুমি একা দেখা করবে তো? এই কে রে তুই? হ্যাঁ, এখানে কি করছিলিস তুই? আকাশ, এই সেই ছেলে যে আমাকে ডিস্টার্ব করছিল। আচ্ছা, তার মানে তুই দিদিকে এতদিন ধরে ডিস্টার্ব করছিলিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই দাঁড়াও। দাঁড়াও। দিদি, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, কিন্তু আমাকে প্রিয়াকে দেখতে হবে ও ঠিক আছে কিনা। আমি আসছি। দিদি, তোমার ফোনটা গাড়িতে পড়েছিল। থ্যাংক ইউ। প্রিয়া, প্রিয়া। কি হয়েছে? প্রিয়া কোথায়? জানি না, কিন্তু কি হয়েছে? কার্পেন্টার কেন এসেছিল এখানে? আরে ওকে তো আমি ডেকেছিলাম, অনেক কাজ বাকি ছিল, আজ করিয়ে শেষ করে নিলাম। সবকিছু ঠিক নেই মা। ওই কার্পেন্টারের এখানে আসা আমার ভালো লাগে না। অন্য কাউকে ডেকে নাও, অন্য কেউ কাজ করুক। পরিমা, কি হয়েছে পরিমা? এত টেনশন করছিস কেন? দেখ কে এসেছে, আয় এদিকে। আয়, প্রণাম কর। নমস্কার আঙ্কেল।
কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। আসলে কি বলুন তো, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে, আর অফিসের কাজও বাড়িতে নিয়ে চলে আসে। সেরকম কিছু নাই, আসলে প্রিয়াকে দেখতে পাচ্ছিলাম না তো, তাই বুঝতে পারছিলাম না আর কি। কোথায় আর যাবে, গেছে হয়তো হবু স্বামীর সঙ্গে ঘুরতে। তোমার কি সত্যি আমার এত ভালো লাগে? ওই বলে না, মন থেকে যারা চেষ্টা করে তারা কোনোদিনও হেরে যায় না। শেষ পর্যন্ত তুমি রাজি হয়েই গেলে। তুমি কল্পনাও করতে পারবে না যে তোমাকে আমি কতটা ভালোবাসি। তুমি সত্যিই আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে? আরে আইসক্রিম কেন, তোমার জন্য তো আমি আইসক্রিমের দোকান খুলে ফেলবো। সত্যি? একটা কথা বলবো? হ্যাঁ বলো না, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। তুমি আমাকে এত ভয় দেখিও না প্লিজ। সরি, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। আসলে ব্যাপারটা হচ্ছে যে যেদিন থেকে আমি তোমায় দেখেছি না, আমি সব সময় ধরে তোমার কাছেই থাকতে চেয়েছি, তোমার সাথেই থাকতে চেয়েছি, সব সময়ের জন্যে। তোমার সাথে দেখা করার জন্য আর অপেক্ষা সহ্য হচ্ছে না। কালই দেখা করতে চাই তোমার সাথে। কলেজের পেছনে দেখা করব, ওখানে কেউ আসে না। কে এসছে পরি? কাকে মেসেজ করছিস? কেউ না তো, চল শুয়ে পড়ি। স্যার, ওই ডেকেছিল আমাকে ওখানে, আর ওই আমার এই অবস্থা করে দিয়েছে স্যার।
এই দেখুন স্যার, এই দেখুন ও মেসেজ করেছিল। স্যার ভুলটা তো আমারই ছিল যে ওর কথা শুনে আমার মাথা খারাপ হয়ে যায়। আমার যাওয়াই উচিত হয়নি। আমি কি জানতাম যে ওখানে যাওয়ার শাস্তি আমি এরকম ভাবে পাবো? এটা ভুলের শাস্তি নয়, তোমার বোকামির ফলাফল। ভুল হয়েছে কি না সেটা এখনো নির্ণয় করা বাকি আছে, আর কে আসলে শাস্তি পাবে সেটাও এখনো ঠিক করা বাকি। তুমি বললে যে ওই মেয়েটার মাথা খারাপ, হ্যাঁ, আর ওর প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নেই, ঠিক বলছি? আর যখন ওই মেয়েটা তোমাকে মেসেজ করলো দেখা করার জন্য, তুমি ওই মেয়েটার সঙ্গে দেখা করতে চলে গেলে। কোনো উত্তর আছে? স্যার এটাই তো ভুল করেছিলাম আমি। আমার যাওয়াই উচিত হয়নি। স্যার আমি জানি না ওর কথা আমি কেন শুনলাম আর চলে গেলাম। আরে স্যার আমি কি করে জানবো যে আমার এই অবস্থা হতে চলেছে? তারপর কি হলো যখন দেখা করতে গেলে? তারপরে এক্স্যাক্টলি কি হয়েছিল? তখন ও যেখানে দেখা করতে বলেছিল আমি সেখানে চলে গেলাম। তোমার তো একা আসার কথা ছিল তাই না এখানে? তাহলে এরা কেন এখানে? খুব ভালো লাগে না মেয়েদেরকে ভয় পাওয়াতে, তাদের বিরক্ত করতে, তাদের পিছু নিতে। তোদের শিক্ষা দেওয়ার এটাই সব থেকে ভালো রাস্তা। আরে আরে মারো ওকে, প্লিজ মার মার মার। বাঁচাও প্লিজ, কেউ বাঁচাও। কে আছো? বাঁচাও কেউ আমাকে। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। প্রিয়ার বিয়ের ডেট এসে গেছিল, আর আমি সেই সময় বাবা মায়ের ওপর অন্য কোনো স্ট্রেস দিতে চাইছিলাম না। শুধু প্রিয়ার বিয়ে হয়ে যেত, তারপরে আমি বাবা মাকে সব বলে দিতাম আর পুলিশকেও সব জানাতাম। আর ও যখন আমার বাড়িতে এলো, আমার ওড়না চুরি করে নিল, ইভেন বিয়ের দিন আসার হুমকিও দিচ্ছিল। তারপর আমি সহ্য করতে পারিনি, কিছু তো একটা আমাকে করতেই হতো। আর তাই তুমি নিজের হাতে আইনটা তুলে নিলে। এটাই ছিল তোমার সবথেকে বড় ভুল পরি। আইন তোমার মতো আর প্রিয়ার মতো মেয়েদের সুরক্ষার জন্যই হয়েছে, তার সাহায্য তো নাও। একজন মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেয় তখন তাকে অপরাধী বলা হয়। হতে পারে তুমি ঠিকই বলছো, কিন্তু আইনের চোখে তোমাকেই অপরাধী বলা হবে। প্রশ্নের সম্মুখীন তুমিও হবে, আর শাস্তিও তুমি পাবে। শুধু তুমি কেন, তোমার সঙ্গী সাথীরাও শাস্তি পাবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি করছেন স্যার? আমাকে লকআপে কেন দিচ্ছেন স্যার? স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে বের করুন স্যার। স্যার কি করছেন কি স্যার আপনারা বলুন না স্যার। তুমি এতক্ষণ তোমার গল্পটা শোনালে, কিন্তু আমাদের পুরো গল্পটা জানার ছিল। এখন আমরা সমস্ত কিছু জেনে ফেলেছি তোমার ব্যাপারে, আর তুমি যা যা করেছো তার ব্যাপারেও। সত্যি পূর্ণাঙ্গ হয়, একতরফা নয়। তুমি শুধু তোমার মোবাইলটা দেখিয়েছিলে, সেটাও কিছু মেসেজেস ডিলিট করে, বিশেষ করে সেই মেসেজগুলো যেগুলো তুমি পরীর সামনে থেকে করেছিলে। কিন্তু পরীর কাছে তোমার সমস্ত মেসেজ সেভ করা আছে। বিগত 2 মাস ধরে আলাদা আলাদা নাম্বার থেকে মেসেজ, ভিডিও সবকিছু আমাদের কাছে সেভ আছে। আর তারপরেও তোর মনে হয় তুই নির্দোষ? আমি বলেছিলাম না, তোর বলা সমস্ত কথা আমি ভেরিফাই করে দেখব, আর দরকার হলে কঠিন থেকে কঠিনতম শাস্তিও পাবে। স্টকিং, কারোর পিছু নেওয়া, কারোর ব্যক্তিগত জীবনে অযাচিতভাবে প্রবেশ করা। এই স্টকিং সেকশন 354 and 509 আইপিএস অনুযায়ী একটা সিরিয়াস ক্রাইম। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর মতে 2018-তে
ভারতে ৯,৪৫০টা স্টকিং কেস রিপোর্ট করা হয়েছিল। এরকম ক্রাইমের জন্য গভর্নমেন্ট ডেডিকেটেড হেল্পলাইন শুরু করেছেন 1091। আর এদের কাজই হলো এরকম মানুষকে সাহায্য করা। এই স্টকাররা আমাদের পরিচিতদের মধ্যেও হতে পারে। এদের আটকানো দরকার এই সমাজের জন্য। সমাজে থাকা মানুষের রক্ষার জন্য আইন তার কাজ করবে, কিন্তু আমরা নিজেদের কাজ কবে করব? যেমন এই ঘটনায় রাকেশ আর সীমা সঞ্জয়কে বাড়িতে ঢুকতে দিয়েছিল, আর দেখতে দেখতে ওকে ফ্যামিলি কার্পেন্টার হিসেবে ঘোষিত করলো। আর অন্যদিকে প্রিয়ার একটা ভুলের কারণে ওই সঞ্জয় কার্পেন্টার পরীকে ছাড়ছিলই না। কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, আমাদের রোজকার জীবনে এদের প্রয়োজন অনস্বীকার্য। কাজের জন্য বাড়িতে ডাকতেই হয়, কিন্তু আমরা ওদের সাথে ওদের সামনে কি কথা বলি সেটার খেয়াল রাখা খুব দরকার। কারণ কখনো কখনো ওরা আমাদের সেই কথার সুযোগও নিয়ে থাকে। এমনটাও নয় যে প্রত্যেকটা মানুষই খারাপ, কিন্তু তার মানে এটাও নয় যে প্রত্যেকটা মানুষই ভালো। অ্যালার্ট থাকুন। বাড়িতে আসা প্রত্যেকটা কাজের মানুষকে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানানোর দরকার নেই। বাচ্চারা যদি বলে যে কেউ তাদের ফলো করছে কিংবা জ্বালাতন করছে, তাহলে বাচ্চাদের সেটা ইগনোর করার পরামর্শ কিংবা নিজের রাস্তা বদলে ফেলার পরামর্শের বদলে ওদের সেই সমস্যাগুলোকে জেনে তার সমাধান করুন। পুলিশের কাজ অপরাধ ঘটে যাওয়ার পরে শুরু হয়, কিন্তু অপরাধ হওয়া আটকানো আমাদের হাতে থাকে। এরকম ক্রাইম থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকুন। আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এক এপিসোডের সাথে। ততক্ষণ অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।